হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছি একটা জুয়েলারি মেকিংয়ের ভিডিও নিয়ে। প্রথমে রেজিন আর হার্ডনারটাকে মিশিয়ে একটা সুন্দর ডো করে নিতে হবে। এই মিক্সিংটা যেন সবসময় ঠিক থাকে। যদি মিক্সিংটায় ভুল হয় তাহলে কিন্তু ডোটা হয় ভেঙে যাবে, না হয় একদমভাবে শুকাতে চাইবে না। তাই সবসময় ইকুয়াল পোর্শনে নিয়ে সুন্দর করে ডোটাকে কিন্তু মিক্স করতে হবে। আর এখানে আমি বেসটাতে একটা টেক্সচার দেওয়ার জন্য সেটাতে একটা স্কচব্রাইট ব্যবহার করেছি। তোমরা চাইলে কোনো ব্রাশ বা অন্য কোনো টেক্সচার দেওয়ার টুলস ব্যবহার করতেই পারো, বাট আমার কাছে এই স্কচব্রাইট দেওয়াটা বেশি ইজি বলে মনে হয়। এছাড়াও আমি টুথব্রাশও ব্যবহার করি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি স্কচব্রাইটই ব্যবহার করি। আমি যখন জুয়েলারি মেকিং নিয়ে বসি তখন কিন্তু আমি কোনো রকম ডিজাইন ভেবে বসি না। আমার স্টেপ বাই স্টেপ যে ডিজাইনটা মনে হয় যে এটার সাথে এই ধরনের জিনিসটা যাবে, আমি সবসময় সেই ডিজাইনটা করারই চেষ্টা করি। তবে সেই পদ্ধতিটাই যে একদম ঠিক এবং একদম সঠিক তা নয়, যেটা যার সুবিধা হয় সেই পদ্ধতি অনুযায়ী এগোনোটাই আমার মনে হয় ইজি। আমি বিভিন্ন টেক্সচার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি। সবসময় যে এই টুলসগুলো কিনে তবে ব্যবহার করতে হবে তেমন কিন্তু নয়। তোমরা চাইলে বিভিন্ন জিনিস যেগুলো তোমাদের হাতের কাছে আছে সেইগুলো দিয়েও ব্যবহার করতে পারো। যেমন আমি এখানে টেক্সচার দেওয়ার জন্য একটা টুল ব্যবহার করেছি, কিন্তু আমি অনেক সময় সেট টিপিন দিয়েও বা ছুঁচ দিয়েও এই ধরনের টেক্সচার দিয়ে থাকি। তাই এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ওই টুলটাই ব্যবহার করতে হবে। আর্টটা ভীষণভাবে কমফর্টের একটা ব্যাপার থাকে। যেমন আমরা যে কোনো জিনিসকেই যদি কমফর্ট না হয়, যে কোনো আর্ট ফর্মে যদি আমি কমফর্ট না হই যেটা বানাচ্ছি সেটার সাথে, তাহলে আমরা যাই করি না কেন সেটার কোনো মানে দাঁড়ায় না। তাই সবসময় দেখবে যে তোমরা যে পদ্ধতিতে কমফর্ট ফিল করছো, যে পদ্ধতিতে তুমি কমফর্টেবল, যে এই পদ্ধতিতে করলে আমার সুবিধা হয়, তোমরা সেই পদ্ধতি অবলম্বন করতে পারো। সবথেকে বড় কথা হলো যেন আউটকামটা সুন্দর হয়। তোমাদের টেকনিক এই ধরনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো টেকনিক হয় না। আর্টের ক্ষেত্রে আমার নিজস্ব ধারণা, আমি জানি না, আমি প্রফেশনাল ওয়েতে কোনোদিনও শিখিনি যে কোনো আর্ট ফর্ম, তো আমি সেটা বলতে পারবো। বাট আমার ক্ষেত্রে মনে হয় যে আর্টের কোনো নির্দিষ্ট ফর্মুলা হয় না যে এই পদ্ধতিতেই তোমাকে এগোতে হবে। আমার মনে হয় আর্টটা যেটা তুমি করতে চাইছো এবং তোমার মনে হচ্ছে আমি এই পদ্ধতিতে করলে সে জিনিসটা দাঁড়িয়ে যাবে এবং জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে, জিনিসটার আউটকাম সুন্দর আসছে, তাহলে নির্দ্বিধায় তোমরা সেই আর্ট ফর্মটা ওই টেকনিকটা ব্যবহার করতে পারো ওই আর্ট ফর্মটাকে করার জন্য। আর এই ক্লে জুয়েলারি ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে যে তুমি মেকিংটা তো করে নিলে, কিন্তু তারপর সবথেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার কালার করা। তুমি যখন কোনো ক্লে জুয়েলারি বানাবে, সেক্ষেত্রে তুমি যত সিম্পল বানাও না কেন আর যত কমপ্লিকেটেডই বানাও না কেন, দুটো ক্ষেত্রেই তোমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হয়ে যায় কালারটা। কোন ব্যাকগ্রাউন্ডে কী কালার হবে, তারপর যে ধরো কোনো ফুল, পাখি বা যে কোনো জিনিস তুমি ফ্রন্টে রাখছো সেইটার কালার কীরকম হবে, এগুলো সবসময় তোমাকে একটু ভেবে নিয়ে কাজ করতে হবে। কারণ তুমি ব্যাকগ্রাউন্ডের কালারে যদি ডিপ দাও এবং কালারগুলোও যদি ডিপ দাও, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর কালার করার আগে সবথেকে বড় কথা সেটা হচ্ছে ভালো করে ক্লেটাকে শুকাতে দেবে। হয়ে গেছে, মেকিং হয়ে গেছে, 1 ঘন্টা পরে গিয়েই সেই ক্লেটা কালার করবে না। সবসময় একটু 6-7 ঘন্টার মতো দেবে, যাতে ক্লেটা পুরোপুরি শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। এবং কালারের ক্ষেত্রেও তাই, কালার করে নিয়েই ভার্নিশ করে দেওয়ার কিন্তু ঠিক নয়। কারণ কালার করে নিয়েই তুমি যদি ভার্নিশ করে দেখবে অনেক সময় কালারটা উঠে আসছে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে কালারটা। তো কালারটাকেও শুকানোর সময় দেবে, যাতে অন্তত 2-3 ঘন্টা, বা আমি বলবো যদি আজকে করো নেক্সট ডে বা 2 দিন পরে গিয়ে হয়তো কালারটা ওপর ভার্নিশ করো, তাহলে দেখবে কালার ভার্নিশটাও সুন্দর হচ্ছে, গ্লস হচ্ছে, এফেক্টটাও সুন্দরভাবে আসছে, কোনো অসুবিধা হবে না। যে কোনো আর্ট ফর্মে ভীষণভাবে পেশেন্সে ডিমান্ড রাখে, তাই তোমরা সবসময় এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরবে আর দেখবে তোমাদের আউটকামও ভীষণ সুন্দর হবে। আর তোমাদের যদি এই আউটকামটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।